আমি অর্চিতা শীল। আমি ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 134 এর ইউনিট 7 and 8 শেখার বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয়গুলির উপর দৃষ্টিপাত করার চেষ্টা করব সেগুলো হচ্ছে স্টেট ফিনান্স কমিশন অর্থাৎ রাজ্য অর্থ কমিশন, ইলেকশন কমিশন নির্বাচনী কমিশন এবং স্টেট ইলেকশন কমিশন অর্থাৎ রাজ্য নির্বাচনী কমিশন। প্রথমটা শুরু করি স্টেট ফিনান্স কমিশন দিয়ে। স্টেট ফিনান্স আগের দিন যে আলোচনাটা আমি করেছিলাম সেটা হচ্ছে স্টেট ফিনান্স কমিশনের গঠন। আজকে আমরা কিছুটা আলোচনা করব পাওয়ারস এন্ড ফাংশনস নিয়ে, ক্ষমতা এবং কার্যক্রম। স্টেট ফিনান্স কমিশনের ক্ষেত্রে বা রাজ্য অর্থ কমিশনের ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে যে নীতিগুলির উপর ভিত্তি করে মনে করা হয় যে পরিচালনা করা উচিত সেগুলি হচ্ছে রাষ্ট্র কর্তৃক আরোপিত এবং সংগৃহীত যে কর এবং শুল্কের নির্দায়ে রাজ্য এবং স্থানীয় যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে ঠিকমতো কন্ট্রোল করা। এছাড়াও বলা যায় যে কর শুল্ক, টোল ও ফি নির্ধারণ যা স্থানীয় তার একত্রিত যে তহবিল সেই তহবিল থেকে স্থানীয় সংস্থাগুলো দ্বারা সেগুলোকে বরাদ্দ করা যেতে পারে এবং একত্রিত তহবিল থেকে স্থানীয় সংস্থাগুলোকে অনুদান দেওয়া হয়। অনুদান মানে কিছুটা দিয়ে দেওয়া যেতে পারে এবং সেখানে কিসের জন্য দেওয়া হয়, স্থানীয় সংস্থাগুলোর উপর এত গুরুত্বটা দেওয়ার মানে কি? সেখানে বলা হচ্ছে যে যেহেতু আমরা ভারতবর্ষে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আমরা আরবান এরিয়াতে পৌরসভা, শহরাঞ্চলে পৌরসভার কথা তুলে ধরি আর গ্রামাঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিই, মানে সেটার উপরে বিশাল গুরুত্ব দেওয়া হয়। সুতরাং এই পঞ্চায়েত এবং পৌরসভার আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, এটা কিন্তু স্টেট ফিনান্স কমিশন বা বলা যায় রাজ্য আর্থিক কমিশনের একটা প্রধান কাজ বলে বিবেচিত হয়। স্থানীয় সংস্থাগুলো দেখা যায় যে সুষ্ঠু আর্থিক যে অবস্থা রয়েছে সেই অবস্থার স্বার্থে গভর্নর কর্তৃক অর্থ কমিশনের কাছে তারা এই বিষয়গুলোকে উল্লেখ করতে পারে বা অন্য কোনো বিষয়েও দৃষ্টিপাত করতে পারে। স্থানীয় সংস্থাগুলি আর্থিক অবস্থার উন্নতির জন্য বলা যায় যে যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেয় সেগুলোকে যেমন ভীষণ গুরুত্বতা দিয়ে স্টেট ফিনান্স কমিশন বিচার করে থাকে, সঙ্গে সঙ্গে বা সাইমালটেনিয়াসলি তাদের ঋণের স্তর, পেনশন এবং যে সুদ পরিশোধের দায়, ঋণ গ্রহণের ক্ষমতা, নিয়ন্ত্রণের সম্ভাবনা এবং তাদের সম্পদের উপর নির্ভর করে স্থানীয় সংস্থাগুলি যাতে এগিয়ে যেতে পারে এই ব্যাপারেও কিন্তু রাজ্য ফিনান্স কমিশন বা আর্থিক কমিশন এই বিষয়গুলোর উপর ভীষণভাবে দৃষ্টিপাত হয়ে দিয়ে থাকে। এবং এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে এই স্থানীয় সংস্থাগুলো কিন্তু একটা যে তারা যে বিভিন্ন ঋণ দিয়ে থাকে বা ঋণ নিয়ে থাকে তাদেরও নিজস্ব একটা দায়বদ্ধতা বা রেসপন্সিবিলিটি রয়েছে। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় সেটি হলো যে একটি নিরীক্ষণযুক্ত অর্থাৎ যেটাকে নিয়ে আমরা অ্যানালাইজ করতে পারি, একটি নিরীক্ষণযোগ্য রাজস্ব সংস্কার কর্মসূচির যদি ছবি আঁকা যায় যার লক্ষ্য হচ্ছে স্থানীয় যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো রাজস্ব যে ট্যাক্স যে রাজস্ব রয়েছে তার ঘাটতিটা যাতে পূরণ হয়, অর্থাৎ রাজস্ব ঘাট মানে রাজস্বটা পূরণ হয় যাতে, সুতরাং রাজস্ব ঘাটতি হ্রাস করা এবং স্থানীয় সংস্থাগুলোকে হস্তান্তর বা ট্রান্সফার প্রক্রিয়ার পরিধির মধ্যে একটি ঠিকমতো তাদের সেই পথে নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা রচনা করা,
যা এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বতা পাবে। এবং শুধু তাই নয়, এই কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতির সঙ্গে সেটা পাশাপাশি যুক্ত থাকবে এবং সেই বিষয়টিকে রাজ্য ফিনান্স কমিশন স্থানীয় সংস্থাগুলো যাতে গ্রহণ করে এই ব্যাপারটার উপরে গুরুত্বটা দিয়ে থাকে। তবে মনে করা হয় যে এই স্থানীয় সংস্থাগুলোর রাজস্ব ঘাটতি দূর করা সম্ভবপর হবে। স্থানীয় সংস্থাগুলো রাজস্বের সহজলভ্যতা এবং সম্ভাব্য যে উৎসগুলো রয়েছে বা সোর্সগুলো রয়েছে তাকে কাজে লাগাতে এই ধরনের ব্যবস্থাগুলি কতটা তারা প্রয়োগযুক্ত করছে সে ব্যাপারে বা রাজ্য অর্থ কমিশন এবং কেন্দ্রীয় অর্থ কমিশন কতটা অনুদান দিচ্ছে সেটাকেও বিবেচনা করা হয়। তাহলে কি বললাম, একটা নিরীক্ষণযোগ্য রাজস্ব সংস্কারের ছবি যদি আঁকা যায়, সেখানে যার প্রধান এইম হবে বা লক্ষ্য হবে স্থানীয় সংস্থাগুলোর যে রাজস্ব রয়েছে সেই ঘাটতিটাকে হ্রাস করা এবং স্থানীয় সংস্থাগুলোকে ট্রান্সফার বা হস্তান্তর প্রক্রিয়া পরিধির মধ্যে একটি ঠিক মতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা, যা এই কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতির সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত বা যুক্ত। স্থানীয় সংস্থাগুলো যাতে রাজস্বের সহজলভ্যতা এবং সম্ভাব্য যে উৎসগুলো থেকে যাতে কাজে লাগিয়ে তারা তাদের আর্থিক দিকটাকেও অনেকটা শক্তিশালী করতে পারে, এই ধরনের ব্যবস্থাগুলো ঠিকমতো প্রয়োগযোগ্যতা আছে কি নেই সেটা নয়, তাতে প্রয়োগযুক্ত হয়। সুতরাং এই ব্যাপারে এবং রাজ্য অর্থ কমিশন ও কেন্দ্রীয় অর্থ কমিশন যে অনুদান দেবে সেই ব্যাপারটাও বিবেচিত হয়। গ্রামীণ এবং শহরে দেখা গেছে যে স্থানীয় সংস্থাগুলোতে অনেক সময় সম্পদের ট্যাপ করার কথাটা বলা হচ্ছে, সম্পদের ট্যাপ করার সম্ভাব্য যে নতুন নতুন টেকনিক বা উপায় এবং অন্যান্য রাজ্যের স্থানীয় সংস্থার করের কাঠামোকে সামনে রেখে সাধারণত এগিয়ে যায়। গ্রাম শহর আর পঞ্চায়েতগুলো পুনঃশ্রেণীকরণের ফলে সরকার ইতিমধ্যেই প্রশাসনিক যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে ট্রাই টু ডেভেলপ অর্থাৎ উন্নতি বিধান করার চেষ্টা করছে। অর্থাৎ পঞ্চায়েতগুলোর মধ্যে যেমন আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থা আছে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। সুতরাং সেই ক্ষেত্রে সেগুলো যাতে ঠিকমতো কাজ করে সেই ব্যবস্থায় সে ব্যাপারে কিন্তু গুরুত্বতা নিয়ে সেটাকে ভাবা হয়ে থাকে। কমিশন অন্যান্য যে স্থানীয় সংস্থাগুলো রয়েছে তাদের যে প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থা এবং পুনঃসংগঠনের অনুশীলনের কথা যদি মাথায় রেখে তাদের কিন্তু আবার কি করা হয়, আবার ক্যাটেগরাইজেশন করা হয়, শ্রেণীকরণের পরামর্শ দিয়ে থাকে রাজ্য অর্থ কমিশন, যা ইতিমধ্যে দেখা গেছে শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে পঞ্চায়েতগুলোর উপরে যথেষ্ট প্রভাব ফেলছে। এবং শুধু তাই নয়, দেখা যায় যে সুপারিশ করার সময় যখন প্রপোজালগুলো আনে কমিশন রাজ্য সরকারের সম্পদ এবং তার উপর রাজ্যের ব্যয় ও স্থানীয় সংস্থাগুলির পক্ষে ঋণ পরিষেবা সহ রাজ্যের অন্যান্য যে সমস্ত প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই বিষয়গুলোকেও তারা যথেষ্ট বিবেচনা করে থাকে। রাজ্য অর্থ কমিশন সেই জন্য এই সমস্ত বিষয়গুলির উপরে যথেষ্টতা ইম্পর্টেন্স দেয় বা গুরুত্ব দেয় এবং সে ব্যাপারে বিভিন্ন প্রপোজাল তারা সুপারিশ করতে পারে আরো বিশদভাবে। এখন বলা হচ্ছে যে ভারত সরকারের যে নির্দেশিকা এবং ফলাফল অনুযায়ী দেখা গেছে এই গ্রামীণ বা ভিলেজ লেভেল বা রুরাল লেভেলে এবং শহরাঞ্চলে অর্থাৎ আরবান লেভেলে স্থানীয় সংস্থাগুলির একটা ক্যাটেগরাইজেশন বা শ্রেণীকরণ করা হয়। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলি থেকে স্থানীয় সংস্থাগুলোকে অর্থ কমিশনের যাতে
পুরস্কার এবং সুপারিশ এবং তাদের পর্যাপ্ততা অন্তর্ভুক্ত করার বর্তমান স্তরের হস্তান্তর এবং অন্যান্য সংস্থার হস্তান্তরের উপর গুরুত্ব দেওয়া হয়। মূলধন বিনিয়োগের জন্য উদ্বৃত্ত তৈরি প্রয়োজনে পরিপ্রেক্ষিতে রাজস্ব ব্যয় মূলধন সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য মেটানোর জন্য স্থানীয় সংস্থাগুলোর আজকে কিন্তু যথেষ্ট নেসেসিটি রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে। কিসের জন্য? মূলধন বিনিয়োগের জন্য। স্থানীয় সংস্থাগুলোতে যদি মূলধন বিনিয়োগ করা যায় তাহলেও কিন্তু দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট হয়। যেমন উদাহরণস্বরূপ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে যে যারা ধরুন মেদিনীপুর অঞ্চলে যারা বড়ি শিল্প তৈরি করে সেখানে মেয়েরা এই যে বড়ি শিল্পের জন্য তারা বিভিন্ন ধরনের ব্যাংক থেকে লোন নিয়ে বা যাই করে সেক্ষেত্রে এই বিভিন্ন ভাবে সমবায়ের মাধ্যমে বিক্রি করে আজকে তারা শুধু স্বনির্ভর হচ্ছে তাই নয়, তারা যথেষ্ট নিজেদের ফ্যামিলিতে কি হচ্ছে অর্থের যোগান দিয়ে নিজেদের আর্থিক উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সুতরাং পরবর্তী আর্থিক বছরের জন্য স্থানীয় সংস্থাগুলির রাজস্ব সম্পদ ব্যয় পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিক আইটেম মানে কোনগুলো থেকে কিছু পাওয়া যাচ্ছে না সেই প্রধান উপাদানগুলোকে আরো ভালোভাবে ক্যাটেগরাইজ করা বা শ্রেণীকরণ করার ব্যাপারেও কিন্তু রাজ্য অর্থ কমিশন যথেষ্ট ইনিশিয়েটিভ নিয়ে থাকে। এরপর আমরা একটু পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের কথা ভাবি, দ্যাট ইজ দ্য পাঞ্জাব। উদাহরণ হিসেবে আমি পাঞ্জাবের কথা এনেছি। পাঞ্জাবের প্রথম স্টেট ফিনান্স কমিশন এটি তৈরি করার সময় কতগুলো উদ্দেশ্যকে সুপারিশ করার কথা বলেছিল। যেমন হচ্ছে যে স্থানীয় সংস্থাগুলোকে একটা পছন্দসই অর্থাৎ লাইকিংস এর উপর নির্ভর করে প্রয়োজনীয় পরিষেবাগুলো যে সমস্ত সংস্থাগুলো দিতে পারে তাদের একটা তালিকা শুধু প্রস্তুত করা নয়, স্থানীয় সংস্থাগুলিকে একটি পছন্দসই করে প্রয়োজনীয় পরিষেবাগুলো তারা সেইভাবে বজায় রাখতে সক্ষম হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে একটা এই যে সারপ্লাস বলছিলাম, সুতরাং আর্থিক উদ্বৃত্ত তৈরি করার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বটা নিয়ে বিবেচনা করেছিল পাঞ্জাবের স্টেট ফিনান্স কমিশন, অর্থাৎ সারপ্লাস ভ্যালুর উপরেও তারা যথেষ্ট গুরুত্বটা দিয়ে থাকে। উদ্বৃত্ত সম্পদ আমরা বলে থাকি। তৃতীয়ত বলা হয় যে স্থানীয় সংস্থাগুলির মধ্যে উল্লম্ব এবং আনুভূমিক অর্থাৎ উল্লম্ব মানে হচ্ছে হরাইজন্টাল, আনুভূমিক হচ্ছে ভার্টিক্যাল ভারসাম্যহীনতা সংশোধন করা, অর্থাৎ দুটোর মধ্যে যেন একটা সামঞ্জস্যতা থাকে। যেমন ডিমান্ড সাপ্লাই দুটোর মধ্যে সামঞ্জস্যতা প্রয়োজন আছে, তবেই কিন্তু দেশে আর্থিক উন্নয়ন করা সম্ভবপর হয়ে থাকে। ডিমান্ড বেশি হয়ে গেল সাপ্লাই রইল না, এটা কিন্তু সম্ভব নয়। আবার সাপ্লাই কমে গেল ডিমান্ড বেশি হয়ে গেল, এটাও কিন্তু উচিত নয়। সুতরাং এছাড়াও রাজ্য আর্থিক কমিশন আরেকটা কথা বলেছিল যে ইকোনমিক রেসপন্সিবিলিটি বা আর্থিক দায়িত্ব এবং স্বায়ত্ত শাসন অর্থাৎ অটোনমাস বডির যে শাসন ব্যবস্থা সেটাকে যথেষ্ট কি করা, উৎসাহিত করা। এছাড়া বলা যায় যে পাঞ্জাবে যখন ফার্স্ট এই স্টেট ফিনান্স কমিশন পর্যবেক্ষণ করেছিল যে বা অ্যানালাইজ করেছে যে স্থানীয় সংস্থাগুলির আর্থিক অবস্থা যদি দেখা যায়, তাদের পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিচার করা যায়, তাহলে দেখা যায় যে ইট ইজ নট আপ টু দ্য লেভেল, অর্থাৎ এটা সন্তোষজনক নয়। কারণ এই সংস্থাগুলোর কাছে উপলব্ধ যে প্রকৃত তহবিলগুলো, এমনকি এই সংস্থাগুলির বাধ্যতামূলক বা অব্লিগেটরি যে কাজগুলো রয়েছে সম্পাদন করার জন্য যা প্রয়োজন, সেই তহবিল যদি তুলনামূলকভাবে বিচার করা যায় তার পরিমাণ কিন্তু অনেক কম। এছাড়াও এটা বলা যায় যে এটি অপরিহার্য যে তাদের বৃদ্ধি, তাদের ইনক্রিজ এবং স্টেবিলিটির জন্য, অর্থাৎ তাদের বৃদ্ধি এবং
স্টেবিলিটি মানে স্থিতিশীলতার জন্য পৌরসভা এদের ডোমেনে ক্রমবর্ধমান সম্পদ থাকা উচিত এই ক্ষেত্রে মনে করা হচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে বলা যায় যে তার ফলে রাজস্ব এবং সরকারের উচ্চ স্তর থেকে স্থানান্তর ছাড়াও পৌরসভাগুলোতে প্রচারের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ কতগুলো কথা গোলমেলে কথা বলা হলো। অর্থাৎ সরকারের উচ্চ স্তর থেকে স্থানান্তর ছাড়াও তাদের অন্য জায়গায় সেই ক্ষেত্রে স্থানান্তর করে বা পৌরসভাগুলোতে প্রচারের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের উপরে যথেষ্ট নির্ভর করা উচিত। উন্নয়ন এবং রাজস্ব ফলনকারী যে প্রকল্প অর্থাৎ উন্নয়ন না হলে সম্ভবপর নয়। উন্নয়ন এবং রাজস্ব ফলনকারী যে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে বা প্রকল্প কমিশন আর্থিক শৃঙ্খলার যে প্রকল্প এগুলো দেখেছিল যার অর্থ ব্যয় এবং রাজস্ব প্রচেষ্টার একটা অপটিমাইজেশন লক্ষ্য করা যায়। এরপর বলা যায় যে কমিশন পৌরসভার বর্ণে অর্থের বিশ্লেষণে বিশেষ করে এর থেকে সাধারণত কয়েকটা বিষয় বেরিয়ে চলে বা উন্নত এবং প্রধান সমস্যাগুলো পরীক্ষা করার চেষ্টা হয়। আচ্ছা, সেখানে বলা হচ্ছে যে কেন করা হয়েছিল, প্রথমে কি বিশ্লেষণে কি দেখা গেল, রাজস্ব এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স নেই, অর্থাৎ একটা ভারসাম্যহীনতা লক্ষ্য করা গেছে। দ্বিতীয়ত বলা যাচ্ছে যে পৌরসভা একইভাবে স্থাপন করা শ্রেণীর মধ্যে ভারসাম্যহীনতা এটাও অভিপ্রেত নয়, মানে এটাও করা উচিত নয়। সরকারের উচ্চ স্তরের উপর পৌরসভা নির্ভরতা এটাও কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিঘাত হয়ে থাকে। চতুর্থত যেটা বলা যায় যে সরকার গড়ভিত্তিক যে অপর্যাপ্ততা এবং মিউনিসিপ্যাল কমিটিগুলির দ্বারা অপর্যাপ্ত সম্পদ সংগ্রহ, যার ফলেও দেখা যাচ্ছে যে সেখানে সেই সমস্যাই রয়ে যাচ্ছে। বেশিরভাগ রাজ্য মোস্ট অফ দা যদি স্টেটস এর ক্ষেত্রে দেখা যায় এসএফসি রিপোর্টগুলো অ্যাকশন টেকেন অন রিপোর্ট বলা যায় যে একটি অধ্যায় বা অংশ বলা যায় বহন করে যা সংশ্লিষ্ট সরকার যেটা রয়েছে তার উপরে বা তাদের কাজকর্মের উপর যথেষ্ট ইম্পর্টেন্স বা গুরুত্বটা নির্দেশ করে। এবং এসএফএস ও এফএসএফসি অর্থাৎ হচ্ছে স্টেট ফিনান্স কমিশনের এই সুপারিশটা কিন্তু অনেক বেশি সুপারিশটা বাস্তবায়ন ঘটেছে। এছাড়াও লক্ষ্য করা গেছে যে এই এসএফসি দেখা যায় যেগুলি তাদের কাজের ক্ষেত্রে অনেক সময় তারা কিছুটা লিমিটেশনের সম্মুখীন হয়, যা তাদের সুপারিশকে বাস্তবে মেটেরিয়ালাইজ করার ক্ষেত্রেও অনেক সময় এই ধরনের বাধা এসে থাকে। এই বাধাগুলোর কথা যদি অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যায় যে এর পাশাপাশি সাধারণত রাজনৈতিক এবং প্রশাসনিক, রাজনৈতিক মানে পলিটিক্যাল আর প্রশাসনিক বলা হচ্ছে যে নেতৃত্বের একটা নেগেটিভ অ্যাটিটিউড বা নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়। এবং শুধু তাই নয়, স্থানীয় সংস্থাগুলো যেগুলো রয়েছে তার ভূমিকা এবং কার্যাবলী সম্পর্কে স্পষ্টতা একটা হতাশাজনক দৃষ্টিভঙ্গি অনেক সময় চোখে পড়ে। অধিকন্তু বলা যায় যে এই স্টেট ফিনান্স কমিশনের নির্ভরযোগ্য তথ্য কিন্তু অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না, অর্থাৎ তারা একটা অভাবের সম্মুখীন হয়ে থাকে এবং কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সহযোগিতা কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে থেকে সহযোগিতার অভাব পরিলক্ষিত হয়ে থাকে। এরপর বলি স্টেট এই ফিনান্স কমিশনগুলির বেশিরভাগ মূল্যবান যে সুপারিশগুলো রয়েছে বা বলা যায় যে যা বাস্তবায়িত হয়েছে বা যেটা আংশিকভাবে প্রয়োগযুক্ত হয়েছে, এই এসএফসি নির্ভরযোগ্য তথ্যের অভাবের সম্মুখীন হয় এবং কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে
দেখা যায় যে সহযোগিতার অভাবে তারা সম্মুখীন হয়ে থাকে। এরপর চলে আসি অনেকটা বছর পেরিয়ে 2009 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর অধীনে পরিচালিত একটা সমীক্ষা হয়েছিল, যেখানে এসএফসি কে বলা স্টেট ফিনান্স কমিশনকে শক্তিশালী করার জন্য কিছু কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে বা কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে একটা এটা সুপারিশ বলা যায় যে এসএফসি কে একটি অস্তিত্ব টেমপ্লেট প্রদান করা, যাতে তারা নিত্য নৈমিত্তিক পদ্ধতিতে কাজটা ভালো অনেক কনস্ট্রাকটিভ ভাবে গঠিত ভাবে করতে পারে। রাজ্য সরকারগুলি স্থানীয় সরকারগুলির জন্য একটা সেই প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে রাজ্য সরকারগুলিও কিছুটা ইনিশিয়েটিভ নেবে। কি কি ইনিশিয়েটিভ নেবে? রাজ্য সরকারগুলিকে স্থানীয় সংস্থাগুলি বা সংগঠনের সঙ্গে যুক্ত একটা ডেটা গুদাম বা ডেটা রাখার একটা জায়গা, তার স্থায়িত্ব বা তা স্থাপন করতে হবে। এসএফএস এর গঠন সম্পর্কে বেশিরভাগ রাজ্য এসএফএস এর ক্ষেত্রে দেখেছে যে সদস্য হিসেবে কাদের নিয়ে থাকে। সাধারণত ব্যুরোক্র্যাট, আমলা, কর্মরত বা অবসরপ্রাপ্ত আছে, তাদের অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এবং নিয়োগ করার একটা সাধারণ প্রবণতা থাকে। এই প্রেক্ষাপট বলা যায় যে গবেষণায় আর্থিক বিশ্লেষণের একটি কেন্দ্রীয় উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে, যেখান থেকে রাজ্য সরকার এসএফএসির অন্তত একজন সদস্য নির্বাচিত হবে বলা হয়েছে। অর্থাৎ এখানে দেখা গেছে যে এসএফসি এর সদস্য ফিরে যাওয়া বা আমলা, কর্মরত বা অবসরপ্রাপ্তদের নিয়োগ করা একটি সাধারণ প্রবণতা যেটা রয়েছে সেটাকে নষ্ট করা হয়নি। আচ্ছা, এবার বলা হচ্ছে প্রধান উদ্বেগ কি কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। বাধ্যতামূলকভাবে বা অব্লিগেটরি যদি থাকে, তাহলে বাধ্যতামূলকভাবে রাজ্যগুলি সাধারণত নিয়মিতভাবে তাদের এসএফসি স্থাপন করে না। দক্ষতার অভাবে তার সহমতে প্রতিবেদন জমা দিচ্ছে না। দক্ষতার অভাবে তারা সবসময় প্রতিবেদন ঠিক সময় কি করে না, জমা দেয় না। তৃতীয়ত হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন, কান্ট্রি অফ জনবিস্ফোরণ ঘটে গেছে, সুতরাং তাদের বিপুল সংখ্যক স্থানীয় সরকার বিবেচনা করেই তারা তাদের কাজে হাত দিয়ে ফেলেছে। তারা নির্ভরযোগ্য তথ্যের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন। তারা নির্ভরযোগ্য তথ্যের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন। এই স্টেট ফিনান্স কমিশন এবং স্থানীয় সরকারগুলিকে কেন্দ্রীয় অর্থ কমিশন থেকে নিম্নতর সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। একাংশ অর্থ কমিশন তার রিপোর্ট বিভিন্ন রাজ্য অর্থ কমিশনের রিপোর্টে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কথা বলা হয়। প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে যে প্রতিবেদনে এবং সেই সাথে অর্থ কমিশনের দ্বারা আচ্ছাদিত সময়ের মধ্যে ব্যবস্থা করা। দ্বিতীয়ত বলা যায় সামাজিক প্রতিবেদন এবং সেই সাথে অর্থ কমিশনের দ্বারা আচ্ছাদিত সময়ের মধ্যে সমন্বয়ের একটা অভাব অনেক সময় লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত বলা হচ্ছে যে সামাজিক পদ্ধতির মধ্যে চরম বৈচিত্র্য বিভিন্ন এসএফসি রিপোর্টের আচ্ছাদিত সময়ের মধ্যে সমন্বয় লক্ষ্য করা যেতে পারে। পদ্ধতির মধ্যে চরম বৈচিত্র্যতা কিন্তু বিভিন্ন এসএফএসি রিপোর্টে গুণমানের পাশাপাশি করার সময়কাল
এছাড়া হচ্ছে অ্যাকশন টেকেন রিপোর্টে চূড়ান্ত করতে রাজ্য হাইকোর্ট গুলোকে স্থাপন করতে রাজ্য সরকারগুলো নিজেরাই মানে কি করে থাকবে, রাজ্য সরকারগুলো নিজেরাই চেষ্টা করে থাকবে। গ্রাম ও শহরে স্থানীয় সংস্থাগুলি ক্ষমতায়নের এবং এসএফ গুলোকে শক্তিশালী করে তোলা, অর্থাৎ তাদের পাওয়ারফুল করে তোলা। চতুর্দশ অর্থ কমিশনের কথা আমরা বলি, সেখানে বলা হচ্ছে যে এসএফসি স্টেট ফিনান্স কমিশনের সুপারিশগুলো তারা অ্যানালাইজ করেছে বা বিশ্লেষণ করেছে এবং অনুভব করেছে যে এই এসএফসি কমিশন কার্যকরী করার বলা হচ্ছে যে সুবিধার জন্য রাজ্যগুলির একটা জরুরি প্রয়োজন রয়েছে। সুপারিশ করা হয়েছে রাজ্য সরকারগুলোকে এসএফসি শক্তিশালী করার দিকে মনোনিবেশ দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে রাজ্য সরকারকে সমবেত দেশীয় সংগঠন বা বলা যায় যথাযথ প্রশাসনিক যে সহায়তা এবং সুষ্ঠুভাবে কাজ করার জন্য পর্যাপ্ত সম্পদের অনুযায়ী কি বলা হচ্ছে যে তাদের ব্যবস্থা করতে হবে। এছাড়া বলা যেতে পারে যে রিপোর্টের মতামত স্থাপন বা পদক্ষেপ নেওয়া, অর্থাৎ কি করা যেতে পারে সে ব্যাপারে প্রপোজাল দেওয়া, এই ব্যাপারগুলোর উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ভারতে যে নির্বাচন কমিশন রয়েছে তার গঠন এবং কার্যাবলী কি হয়ে থাকে। দেখা যায় যে লক্ষ্য করা যায় যে নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে ভারতের গণপরিষদে দীর্ঘ এবং সুগভীর আলোচনা হয়েছে এবং বিতর্ক লক্ষ্য করা গেছে, যার নানা জনের নানা মত সুপারিশ করা বিভ্রান্তি সৃষ্টি করে থাকে। বিশিষ্ট পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জরন বলেছিলেন যে নির্বাচনী ব্যবস্থায় যদি কোনো লুফলস থাকে বা ত্রুটি দেখা যায় এবং সে ব্যবস্থা মানে উপযুক্ত যদি সে ব্যাপারে এফিসিয়েন্সি না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে গণতন্ত্রের একটা কি রয়েছে, সংকট রয়েছে। সংবিধানের যে পঞ্চদশ অংশে বা ৩২৪ নম্বর ধারার ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে যথেষ্ট ভালোভাবে আলোচনা করা হয়। এই ধারা অনুসারে একজন মধ্য নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। কার্য কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধি করলে সংখ্যা বৃদ্ধি রাষ্ট্রপতির ইচ্ছার উপর বা বিশ্বের উপর নির্ভর করে। তবে ৩২৪ নম্বর ধারায় বলা যায় যে ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি একটি সদস্য নিয়ে কমিশনের যদি একটি, আমি একটু ভেবে বলে নিই, মুখ্য নির্বাচন যদি একটি, আচ্ছা সংবিধানে যেটা বলা যায় যে কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধির ব্যাপারে রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করে। তবে ৩২৪ নম্বর ধারা ৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে বলা হয়েছে যে যদি একটি দৃশ্য নিয়ে বিভিন্ন কর্মসমিতি কমিশন গঠিত হয়, তাহলে মুখ্য নির্বাচন কমিশনার হবেন কমিশনের চেয়ারম্যান। মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের সব সদস্য রাষ্ট্রপতি কর্তৃক কিভাবে নিয়ন্ত্রিত হবে। মুখ্য নির্বাচন কমিশনার সমস্ত কি হচ্ছে মেয়াদকাল নির্দিষ্ট, সব সদস্যের মেয়াদকাল নির্দিষ্ট। বর্তমানে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুজন কি হচ্ছে সহকারী নির্বাচন কমিশনার রয়েছে। এবারে আমরা যেটা বলি মুখ্য নির্বাচন কমিশনের পদচ্যুতি।
মুখ্য নির্বাচন কমিশনকে যেভাবে দেখা হবে, যেভাবে মুভ করা হবে, সেক্ষেত্রে দেখা হওয়ার আগে সাধারণত পদ্ধতি করা ছিল না। তবে বলা যায় যে প্রয়োজনে পদচ্যুত করা যায়। এ ব্যাপারে সংবিধানের ২২৪ নম্বর ধারার ৫ নম্বর অনুচ্ছেদের নম্বর বিশেষভাবে উল্লেখযোগ্য। একমাত্র কাজ করতে অসন্তুষ্ট এবং হলে অথবা সবুজ বলা যায় যে অথবা অসৎ আচরণের জন্য দেখা গেছে যে অনেক সময় কমিশনারকে কি করে দেওয়া হয়, ইমপিচ করে দেওয়া হয় বা জোর করে অপসারণ করা হয়ে থাকে। প্রথমে অভিযোগ নেওয়া হয়, ঠিক আছে। প্রথমে অভিযোগের ভিত্তিতে অপসারণের প্রস্তাব সংসদে প্রতিটি কক্ষে মোট সদস্যের উপস্থিত অধিকাংশ সদস্য উপস্থিত ভোটদানকারীদের মধ্যে 2/3 যদি গৃহীত হয় তাহলে প্রস্তাবটি রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে এবং রাষ্ট্রপতি তাতে যদি স্বাক্ষর দিয়ে থাকে তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে স্বাক্ষর দিয়ে দিলে সেটি বলা হয় যে মানে মানে আঞ্চলিক কমিশনের ক্ষেত্রে না, মানে রাজ্য মানে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করতে হবে। রাষ্ট্রপতি এই ধারাগুলো সম্পর্কে যথেষ্ট জানে এবং দেখা যায় যে সেক্ষেত্রে আঞ্চলিক কমিশনারদের মেয়াদকাল মাত্র কিন্তু 6 মাস, মানে আঞ্চলিক কমিশন কিন্তু সারা জীবন থাকে না। নির্বাচনের 3 মাস আগে এবং নির্বাচনের 3 মাস আগে এবং নির্বাচকের মোটামুটি 6 মাস পর্যন্ত তারা এই পদে অধিষ্ঠিত থাকতে পারে। অর্থাৎ ধরুন রাজ্য ইলেকশন কমিশনের অধীনে ধরুন একটা নির্বাচন হচ্ছে, তাহলে কি হবে, এই নির্বাচনের ডেট শুরু হওয়ার 3 মাস আগে সেটা তৈরি করা হবে এবং সেটি প্রায় 3 মাস পরে 3 মাসও থাকবে। অর্থাৎ মোট 6 মাস তারা এই পদে নির্বাচন কমিশনাররা থাকতে পারে। হাইকোর্টগুলোর ভারপ্রাপ্ত বিচারপতি অথবা অবসরপ্রাপ্ত মুখ্য সচিবের পদমর্যাদা সম্পন্ন বিশেষ বিশেষ ব্যক্তিকে এই পদে সাধারণত নিয়োগ করা হয়ে থাকে। আঞ্চলিক কমিশনার ছাড়া প্রতিটি রাজ্যে কি করা হচ্ছে, প্রতিটি রাজ্যে নির্বাচনের কাজকর্ম তদারকি এবং নির্বাচন বা ইলেকশনকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন মুখ্য নির্বাচন অফিসার নিয়োগ করা হয়ে থাকে। এছাড়াও নির্বাচন প্রক্রিয়াকে স্মুথলি বা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি জেলায় একজন করে জেলা নির্বাচনী অফিসার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এরপর বলা হচ্ছে অন্যান্য নির্বাচন কর্তা কে থাকে। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার। প্রতিটি ডিস্ট্রিক্ট বা জেলায় একজন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার আছেন। জেলা পর্যায়ে এই এসিসির তত্ত্বাবধান অর্থাৎ স্টেট ইলেকশন কমিশনের সুপারভাইজ করা, তত্ত্বাবধান করা, তাকে কন্ট্রোল করা তার দায়িত্ব বা রেসপন্সিবিলিটির মধ্যে এসে পড়ে। জেলা নির্বাচন ক্ষমতা কর্মকর্তা প্রধানত দেখা গেছে যে ভোটার তালিকাকে ঠিকমতো সংশোধন এবং প্রস্তুতির সংশোধন ব্যাপারে গুরুত্বটা দেওয়া হয়। অফিসাররাও দেখা গেছে যে অর্পিত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে তারা তত্ত্বাবধান করেন। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। তাতে কি বলা হয়েছে, প্রতিটি পঞ্চায়েতই বলুন বা শহরাঞ্চলের পৌরসভায় বলুন, সেখানকার জন্য ভোটার তালিকা প্রস্তুত করা একটা নির্বাচনী নিবন্ধে অফিসার দ্বারা তৈরি করার ক্ষেত্রে এবং এই অনুসারেই মানে এই অফিসার এবং এমন একজন অফিসারকে নিয়োজিত করতে হবে যে অফিসার এই পুরোপুরি গুরু দায়িত্বটা নিতে পারে। ওই নির্বাচন নিবন্ধন কর্মকর্তা এগুলি প্রস্তুতি করার জন্য সাধারণত দেখা গেছে লোকজন নিয়োগ করতে
নিয়োগ করতে পারে সে ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয় এবং প্রয়োজনে পঞ্চায়েত ও পৌরসভার ভোটার তালিকাকে তারা ট্রাই টু রেকটিফাই করতে বা অ্যামেন্ড করতে পারে বা সংশোধন করতে পারে। এরপর হচ্ছে রিটার্নিং অফিসার। প্রতিটি নির্বাচনী এলাকার জন্য প্রতিটি নির্বাচনের জন্য একটি পঞ্চায়েত বা পৌরসভার অসম উন্নয়ন পূরণের জন্য এসএসসি রাজ্য সরকার সাথে পরামর্শ করে রাজ্য সরকারের একজন কর্মকর্তাকে মনোনীত করে বা রিটার্নিং অফিসার হিসেবে স্থানীয় কর্তৃপক্ষের এবং এক বা একাধিক ব্যক্তি নিয়ে সাধারণত রিটার্নিং অফিসার তৈরি হয়। লোকসভা এবং প্রিজাইডিং অফিসার। জেলা নির্বাচনে থাকা হয় ঠিক এবং সেখানে দেখা যাচ্ছে যে জেলা নির্বাচনী অফিস এবং নির্বাচনী এলাকা দুটো কিন্তু আলাদা জিনিস, সুতরাং দেখা যায় না। সেই জন্য বলা হচ্ছে যে নির্বাচনী এলাকার জন্য দেখা যায় পরিসংখ্যামূলক ভোট কেন্দ্র প্রদান করা, মানে একটা এখানে একটা ওখানে সেরকম নয়, এবং তার এখতিয়ার অনুযায়ী একটা তালিকা প্রকাশ করা যাতে ভোট কেন্দ্র এবং বলা যায় যে বেনি এলাকা বা ভোট কেন্দ্রে গ্রহণ করা দেখানোর কথা বলা হয়। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার। প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন করে প্রিসাইডিং অফিসার নিয়োগের ফলে সেখানে তিনি প্রয়োজনীয় বলে মনে করেন। এই বিষয়ে একজন পোলিং অফিসার প্রিসাইডিং অফিসারের নির্দেশ অনুযায়ী কাজ করতে সক্ষম হয়। এরপর বলা হচ্ছে তামিলনাড়ুতে এই এসএফসি মানে স্টেট ফিনান্স কর্পোরেশনে দেখা গেছে যে নাগরিকদের দ্বারা সেটা চালিত হয়ে থাকে এবং তার একজন সচিবও সহায়তা করে থাকে। সেক্রেটারিকে একটি কর সংখ্যক বলা হচ্ছে, বড় সংখ্যা প্রশাসনিক এবং প্রযুক্তিগত কর্মী দ্বারা সেগুলোকে সহায়তা করা বা ঠিক মতো রাখা, যেমন প্রধান প্রশাসনিক কর্মকর্তা তারিখ, আর্থিক বিজ্ঞাপন এবং বলা হচ্ছে যে বলা যায় যে এবং প্রধান কর্মকর্তা প্রধান নির্বাচন কেন্দ্র, আচ্ছা, প্রধান এলাকা অফিসার বা আইন উপদেষ্টা, জনসংখ্যা কর্মকর্তা মৌলিক কম্পিউটার প্রোগ্রাম, এই ব্যাপারগুলোকে উপরেও যথেষ্ট কি দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এরপর আমরা যদি বলি নির্বাচন কমিশন কি কাজ করে থাকে। প্রতিটি রাজ্যে নির্বাচন কমিশন স্থানীয় সংস্থাগুলো যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা হয় সে ব্যাপারটার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। এই উদ্দেশ্যে কমিশনকে বিপুল সংখ্যক কার্যাবলী এবং সংশ্লিষ্ট কার্যবল গ্রহণ করতে হবে। গুজরাটে এই স্টেট ইলেকশন কমিশন স্থানীয় সংস্থাগুলির নিয়মাবলী অর্থাৎ এই সমস্ত ব্যাপারগুলোকে ওয়াকিবহাল করা, সীমা নির্ধারণের সিদ্ধান্তকে পালন জানানো, পঞ্চায়েত, তালুকা এবং জেলা পঞ্চায়েতে বা জেলা পরিষদের মতো বলা যায় স্থানীয় সংস্থাগুলোর জন্য ভোটার তালিকা তৈরি করা, এই ব্যাপারগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। রাজ্যে পৌরসভা এবং পৌর কর্পোরেশন যা সাধারণ মধ্যবর্তী উপনির্বাচন পরিচালনা করা সেগুলোকেও ঠিকমতো সুপারভাইজ করা। এই সমস্ত কাজের জন্য সংবিধানের 243 নম্বর ধারা বলা যায় যে এই অধীনে যার অধীনে স্থানীয় সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু এই নির্বাচনের তত্ত্বাবধান বা নির্বাচন এবং যে নিয়ন্ত্রণের মতো কাজ করতে অতটা পারে না। এরপর হচ্ছে ভোটার তালিকা সৃষ্টি করা। প্রতিটি পঞ্চায়েত এবং পৌরসভার জন্য একটা করে ভোটার তালিকা রয়েছে
এসএসসির অধীনে তত্ত্বাবধানে, নির্দেশনায় এবং নিয়ন্ত্রণে সেগুলোকে ঠিকমতো প্রেজেন্ট করতে হয় বা প্রস্তুত করা যায়। পদ্ধতিটি নির্বাচনী এলাকার ভোটার তালিকা নির্ধারিত করতে সময় আমার মনে হয় যে সেক্ষেত্রে প্রণীত বলা যায় যে প্রণীত বিধি অনুসারে সেটা কার্যকর করতে হয়। প্রতিটি নির্বাচনী এলাকার জন্য সাধারণত ভোটার তালিকাকে সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে। প্রথমত যেটা বলা যায় যে একটি সাধারণ নির্বাচনের সময়, দ্বিতীয়ত প্রতিটি উপনির্বাচনে আগে একটি নৈতিক শূন্যপদ তৈরি করার কথা বলা হয়েছে। তাহলে একটা সাধারণ নির্মাণের ব্যবস্থা আগে করে দিতে হবে, একটি উপনির্বাচনে আগে একটি নৈতিক একটা শূন্য পদের কথা বলা হয়। এছাড়া বলা যায় যে মনোনয়ন সূত্রে ও তারিখে নিয়োগ ইত্যাদি সদস্য নির্বাচন করা, বলা যায় ইত্যাদি সদস্য নির্বাচন করার জন্য একটি নির্বাচনী এলাকাকে আহ্বান করার বিজ্ঞপ্তি জারি করা হয়। অর্থাৎ মনোনয়ন এবং তালিকা, যেমন আমাদের যদি ভারতবর্ষের কথা ভাবো, পশ্চিমবঙ্গের কথা ভাবি, কলকাতার কথা ভাবি, সেখানে কলকাতায় উত্তর দক্ষিণ এভাবে ভাগ করা হয়েছে। এবং দেখা যায় যে আহ্বান জানার বিজ্ঞপ্তি জারি করার সাথে সাথে স্টেট ইলেকশন কমিশন নিয়োগ করতে শুরু করে। মনোনয়ন দেওয়ার শেষ তারিখ বা যা প্রথম উল্লিখিত বিরক্তি বলা যায় যে মনোনয়ন পেশ করার শেষ যা প্রথম উল্লিখিত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পর সপ্তম দিন এবং সরকারি ছুটির ক্ষেত্রে সাধারণত ছুটির ক্ষেত্রে পরের দিনটা, অর্থাৎ বড় শেষটা কিন্তু ছুটি হিসেবে বিবেচিত হয় না। এবার রাজ্য নির্বাচন কমিশন হচ্ছে কি কাজ করে থাকে, একটা স্বায়ত্তশাসিত একটা সংবিধান দ্বারা নির্দিষ্ট একটা সংস্থা যা ভারতের রাজ্যগুলোতে নির্বাচন ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেটাকে কিন্তু গুরুত্বটা দিয়ে থাকে। আচ্ছা, সংবিধানে এবং বলা হচ্ছে যে রাজ্য নির্বাচন কমিশন এইটুকু এক্সপেক্ট করে নেওয়া যায় যে তারা সাধারণত নিরপেক্ষভাবে কাজ করবে। ৩২৪ অনুচ্ছেদ অনুসারে বিধানসভা ভারতের সংবিধান নির্বাচন কমিশনের উপর যথেষ্ট ক্ষমতা এবং বলা যায় যে সুরক্ষা নিশ্চিত করে। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন পৌরসভা এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, পঞ্চায়েত এবং ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্দিষ্ট এবং অন্য যে কোনো স্থানীয় সংস্থাগুলির নির্বাচন পরিচালনায় যথেষ্ট বড় ভূমিকা পালন করে থাকে। সুতরাং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের রাজ্যপাল তাকে ঠিক করেন। রাজ্য নির্বাচন কমিশনের নিয়মগুলো হচ্ছে এরকম: রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন পরিচালনার জন্য নির্দেশিকা সম্বন্ধিত বিজ্ঞপ্তি জারি করা। দ্বিতীয়ত বলা যায় যে রাজ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন পরিচালনা করা। তৃতীয়ত রাজ্যে পৌর পঞ্চায়েতের নির্বাচন পরিচালনা করা। চতুর্থ হচ্ছে রাজ্যে পৌর পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয় এবং করার জন্য যোগ্য ব্যক্তিদের দিয়ে নির্দেশিকা তৈরির কথা বলা হয়েছে। স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সাধারণত কি দেখা যায়, কিছু কিছু আদর্শ আচরণ বিধির কথা বলা হচ্ছে। নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার নির্দেশিকা তৈরি করা হয়েছে। নতুন সংযোজন হয়েছে ভোটার তালিকা। দ্বিতীয়ত ভেদাভেদ না করে ভোটার তালিকা করা হয়েছে, অপসারণ সহ ভোটার তালিকায় যেটা রয়েছে সেটাই হয়েছে। এরপর বলা হচ্ছে যে সাংবিধানিক প্রয়োজনীয়তা কি কি রয়েছে। সেখানে হচ্ছে যে বলা যায় যে স্থানীয় গভর্নিং বডির জন্য ভোটার তালিকা প্রস্তুতিকরণ এবং পৌরসভা এবং পঞ্চায়েত সমিতি নির্বাচন পরিচালনা করার জন্য তত্ত্বাবধান এবং নির্দেশিকা দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন
তাই ৭৩তম এবং ৭৪তম সংবিধান সংশোধন অনুসারে ভারতের নির্বাচন কমিশন স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং সেইভাবেই কিন্তু ভারতের নির্বাচন কমিশন গড়ে উঠেছিল। পরবর্তীকালে ২৪৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তীকালে রাজ্য নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে। উদাহরণ হিসেবে আমরা আরেকটা রাজ্যের কথা বলতে পারি, সেটা হচ্ছে কর্ণাটক রাজ্য। কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশন হলো একটি অটোনমাস বডি বা একটি স্বায়ত্তশাসিত বলা যায় যে এবং বিধিবদ্ধ একটা অর্গানাইজেশন বা সংস্থা হিসেবে লক্ষ্য করা যায়, যা ভারতের কর্ণাটক রাজ্যে নিম্নলিখিত কাজগুলো সবার সুরক্ষিত এবং নিরপেক্ষভাবে কি বলা হয়েছে যে নিরপেক্ষভাবে পরিচালিত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও দেখা গেছে যে তারা কি হচ্ছে সেক্ষেত্রে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে যাতে কাজ করতে পারে সে ব্যাপারটাকে যথেষ্ট কি হচ্ছে দেওয়া হচ্ছে তোমার গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও বলা হয় যে সংবিধানে ২৪৩ কে ২৪৩ কে এবং অনুচ্ছেদ ৩২৪ অনুসারে ভারতের সংবিধান রাজ্য নির্বাচন কমিশনগুলো ক্ষমতা সৃষ্টি এবং সুরক্ষাকে যথেষ্ট সুনিশ্চিত করে থাকে। এছাড়াও বলা হয় কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশন ২৬শে মে ১৯৯৩ তারিখে ভারতের সংবিধানের ৭৩তম এবং ৭৪তম সংশোধনী ঘোষণার মাধ্যমে ব্যাপারটা অস্তিত্বে আসে এবং সেক্ষেত্রে ভোটার তালিকা তৈরি, তত্ত্বাবধান করা, নির্দেশনা জারি করা এবং নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ও শহরের স্থানীয় সংস্থাগুলির সমস্ত নির্বাচন পরিচালনার কথা বলা হয়েছে। এরপর আমরা যেটা পড়ব নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী। প্রথমে বলা হচ্ছে যে পার্লামেন্ট রাজ্য আইনসভা নির্বাচনের জন্য আইন অনুসারে ভোটার তালিকাকে ঠিকমতো তৈরি করা, তাকে মডিফাই করা, অ্যামেন্ড করা, সংশোধন করা, এমনকি তদারকি ও চূড়ান্ত তালিকা প্রস্তুত করা, এটাই হচ্ছে নির্বাচন কমিশনের প্রাথমিক কর্তব্য। দ্বিতীয়ত বলা হয়েছে যে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইন এবং সংবিধান অনুসারে পার্লামেন্ট, রাজ্য আইনসভা সমস্ত কিছু এসে যাচ্ছে। এবং শুধু তাই নয়, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে সকল কাজকর্মকে ঠিকমতো কন্ডাক্ট করা, পরিচালনা, নিয়ন্ত্রণ, তদারকি করা নির্বাচন কমিশনের অপরিহার্য রেসপন্সিবিলিটি এসেছে। অপরিহার্য গুরু দায়িত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে নির্বাচনের তারিখ এবং নির্বাচন সূচি তৈরি করা এবং তারপরে সেক্ষেত্রে অ্যানাউন্স করা বা ঘোষণা করা। চতুর্থত বলা যায় যে নির্বাচন কমিশন কি করে থাকে, একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচনের তারিখ এবং নির্বাচনের সূচি তৈরি করা এবং সেটাকে ঠিক মতো ঘোষণা করা। চতুর্থত বলা হচ্ছে যে নির্বাচন কমিশন কোটাতে যেটা টিএন সেশন করেছিল সচিত্র ঘোষণাপত্র, সচিত্র পরিচয় পত্র, ভোটার আইডেন্টি কার্ড প্রদান করে এবং সেই সমস্ত যাবতীয় দায়িত্ব সেটা কি করে থাকে, পালন করে থাকে। আচ্ছা, এরপর বলা হচ্ছে স্পেনের কথা একটু বলি। স্পেনের কথা বলতে গিয়ে দেখা গেছে ভোটারদের ফটো তোলা, সচিত্র পরিচয় পত্র তৈরি করা, সে সম্পর্কে জনগণকে অবগত করা হয়, সেগুলোকে কিন্তু এই অর্থ বন্টন করা হয় না। নির্বাচন সংক্রান্ত যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মকে ঠিক মতো পরিচালনা করার জন্য যে প্রয়োজনীয় কর্মচারী এবং স্থান দেওয়ার জন্য রাষ্ট্রপতি ও রাজ্যপালদের কাছে অনুরোধ করা। সংবিধান অনুসারে নির্বাচন কমিশন প্রয়োজন হলে উপযুক্ত সংখ্যক সরকারি কমিশন এবং অফিসার রাখার জন্য রাষ্ট্রপতি ও রাজ্যপালের মধ্যে অনুরোধ করতে পারে এবং রাষ্ট্রপতি ও রাজ্যপাল সেই অনুরোধ রাখতেও পারে।
তৃতীয়ত বলা যায় যে নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ যদি দেখা যায় তবে সেক্ষেত্রে বা অভিযোগ এলে কমিশন সে ব্যাপারে তদন্ত করবে এবং সে ব্যাপারে লাস্টে ভার্ডিক্ট দেবে বা রায় দিয়ে থাকবে। অন্য প্রয়োজন হলে নির্বাচন কমিশন সাধারণত বলা হয় তদন্ত কমিশন তৈরি করতেও পারে। এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী প্রতীক প্রদান করা বা বাতিল করা নির্বাচন কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হয়ে থাকে। বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক লক্ষ্যে দলের প্রতীক যেমন হাত, পা, পদক, কাস্তে, ধানের শীষ ইত্যাদিও কিন্তু হয়েছে যথেষ্টতা গুরুত্ব পেয়েছে এবং নির্বাচন কমিশন সেটা নির্ধারণ করে দিয়েছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে নির্বাচন চলাকালে অথবা শুরু হওয়ার আগে বা নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচন স্থগিত রাখা বা বাতিল করা এগুলো কিছু করা ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। সংসদে কোনো সদস্যের বা বিধানসভার কোনো সমস্যার যোগ্যতা নিয়ে বেশ কয়েকটা বিতর্ক দেখা দিলে যথাক্রমে রাষ্ট্রপতি এবং বলা যায় যে রাজ্যপালগণ বিভিন্ন কমিশনের তবে চেষ্টা করবে। এছাড়াও বলা যায় ৪২তম সংবিধান সংশোধনের দ্বারা নির্বাচন কমিশনের কাজকর্মকে অনেকে রাষ্ট্রপতি, রাজ্যপাল বলে বলা হয়েছে। ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে তারা কি বলা হচ্ছে যে ব্যাপারে বলা সংবিধান সংশোধনের ব্যাপারেও যথেষ্ট শহর অঞ্চলের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত আচরণবিধি তৈরি করা এবং নির্বাচন কমিশনের এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। এবং শুধু নয়, এই আচরণবিধি সরকার, সরকারি গ্যাজেট, তারপরে হচ্ছে নিয়ামক, নির্বাচন প্রার্থী, রাজনৈতিক দল সকলের কাছেই এটা ম্যান্ডেটরি বা মেনে চলতে হয়। সুষ্ঠু এবং অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচনের হার সুষ্ঠু, অবাধ এবং বলা যায় যে সৎভাবে নির্বাচন হচ্ছে কিনা তা দেখাও কমিশনের দায়িত্বের মধ্যে এসে পড়ে। এছাড়া কোনো নির্বাচন কেন্দ্রে নির্বাচনে আংশিকভাবে বা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বাতিল করা পুনর্নির্ধারণের আদেশ কমিশন দিলে আবার নিয়োগ করা। এছাড়াও বলা হচ্ছে নির্বাচন কমিশন বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন আহ্বান করে। সেই সম্মেলনে তাদের বক্তব্য, কাজের পরিসংখ্যান ও বিভিন্ন দলিল পেশ করা হয়ে থাকে। নির্বাচনের পর গণনা ও ফলাফল ঘোষণা করার ইচ্ছা একমাত্র নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে এসে পড়ে। জয়ী প্রার্থীকে সার্টিফিকেট দান করাও নির্বাচন কমিশনের একটা কাজ বলে বিবেচিত হয়ে থাকে। এরপর বলা হচ্ছে যে নির্বাচন মিশন বিভিন্ন সময় হচ্ছে সাংবিধানিক সম্মেলন করে সেই সম্মেলন তাদের বক্তব্য, কাজের পরিসংখ্যান বিভিন্ন বিষয়গুলোর উপর গুরুত্ব দেয়, বিভিন্ন দলিল পেশ করে থাকে। নির্বাচনের পর গণনা ও ফলাফল ঘোষণা করা হয়ে যাওয়ার আগে আইনানুগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ কাজ। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কাজ শুরু করা কখনো সম্ভবপর নয়। এখন হচ্ছে অন্যান্য কারা নির্বাচন কর্তা রয়েছে, সেখানে প্রতিটি ডিস্ট্রিক্টে একজন করে ডিস্ট্রিক্ট লিগ্যাল অফিসার রয়েছে। সাধারণত জেলা পর্যায়ে এসএফএসির তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। সুতরাং জেলা নির্বাচন কর্মকর্তা প্রধানত কি করে থাকবে? ভোটার তালিকা সংশোধন করবে। এছাড়াও এই কাজগুলো তারা সাধারণত করে থাকবে। আর একটা যেটা বলা যায় যে যদি সংসদে কোনো সদস্যের বা বিধানসভার কোনো সদস্যদের যোগ্যতা নিয়ে কোনো যদি মতবিরোধ দেখা দেয়, সেখানে তখন কিন্তু রাষ্ট্রপতি ও রাজ্যপালগণ বিভিন্ন কমিশনের সঙ্গে পরামর্শ করে সাধারণত সিদ্ধান্ত প্রণয়ন করে থাকে।
নির্বাচন সংক্রান্ত যদি কখনো কোনো বিরোধ দেখা যায়, তবে সেক্ষেত্রে দেখা যায় যে বলা হয় যে দেখা দিলে এখন হচ্ছে সেক্ষেত্রে অভিযোগ জানিয়ে কমিশন সে ব্যাপারে তদন্ত করার অবকাশ রাখে বা রায় দিতে পারে। কোনো প্রয়োজন হলে নির্বাচন কমিশন সাধারণত দেখা যায় যে দেখা যায় যে তদন্ত কমিশন তৈরি করতে পারে। আর একটা কথা বলেছিলাম, নির্বাচনী প্রতীক দেওয়া বা বাতিল করা নির্বাচন কমিশনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়ে থাকে। বিভিন্ন জাতীয় আঞ্চলিক দলের প্রতীক, যেমন হাত হতে পারে, পদ্ম ফুল হতে পারে, ঘাস ফুল হতে পারে, এগুলো নির্বাচন কমিশন কিন্তু নির্ধারণ করে দেয়। নির্বাচন সময়কালে বা শুরু হওয়ার আগে বা নির্বাচন শেষ হওয়ার পরে বা নির্বাচন যখন স্থগিত রাখা, বাতিল করা ক্ষমতা ইত্যাদি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হয়ে থাকে। এছাড়া হচ্ছে সংসদে কোনো সদস্য বা বিধানসভার কোনো সদস্যের যোগ্যতা দেখা দিলে যথাক্রমে রাষ্ট্রপতি এবং রাজ্যপালগণ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। আর একটা বলা যায় ৪২তম সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশনের পরামর্শ তোমার রাষ্ট্রপতি, রাজ্যপালগণ মানে পাঠানো হতে পারে এবং সেক্ষেত্রে সে পরামর্শের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ৪২তম সংশোধনের কথা বলা হয়েছে যে শুধু নির্বাচন কমিশনের পরামর্শ এনে রাষ্ট্রপতি বা রাজ্যপাল যে সেগুলো সুপারিশগুলো নেবেনই এমন কোনো কথা নেই। পরে কিন্তু বলা হয়েছে না, ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি হচ্ছে পূর্বের অবস্থা ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত আচরণবিধি তৈরি করে নির্বাচন কমিশন এই আচরণবিধি সরকার এবং সরকারি কর্মচারী, নির্বাচন ও নির্বাচন প্রার্থী, রাজনৈতিক দল সকলকে মেনে চলতে হবে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ব্যবস্থা, সেক্ষেত্রে সুষ্ঠু, অবাধ ও সৎভাবে যাতে নির্বাচন হচ্ছে কিনা সেটাও দেখা কমিশনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। এছাড়াও কোনো নির্বাচন কেন্দ্রে নির্বাচনটা আংশিকভাবে হলো না ফুলফিলড ভাবে হলো সেটাও দেখা বা সেখানে যদি কোনো নির্বাচনের দরকার হয় সে ব্যাপারে কিন্তু কমিশনই সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন আহ্বান করে সেই সম্মেলনে তাদের বক্তব্য, কাজের পরিসংখ্যান বিভিন্ন দলের পেশ করে থাকে। নির্বাচনের পর গণনা ও ফলাফল ঘোষণা করার ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে এবং সেক্ষেত্রে নয়া প্রার্থীকে সার্টিফিকেট প্রদান করাও নির্বাচন কমিশনের কার্যের মধ্যে পড়ে। এছাড়া ফলাফল ঘোষণার পরে পার্লামেন্ট বা রাজ্য বিধানসভার আইনগতভাবে গঠিত এই আইনানুগভাবে গঠিত হয়েছে অর্থাৎ আইন অনুসারে গঠিত হয়েছে এই বিজ্ঞপ্তি জারি করে কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত সভার কাজ শুরু করা সম্ভবপর হয় না। সুতরাং আর একটা কথা বলে দিই, আরেকবার একটুখানি আমি আরেকটা জায়গায় বলে দিচ্ছি। রাজ্য নির্বাচন কমিশনে বা বলা যায় মিউনিসিপাল কর্পোরেশন পরিচালনা করার জন্য কতগুলো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক হচ্ছে রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশন জন্য নির্বাচন পরিচালনা করা, রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন পরিচালনা করা, রাজ্যে পৌর নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য ব্যক্তিদের নির্দেশিকা তৈরি করা, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আদর্শ আচরণ ভিত্তিকে ঠিকমতো ফলো আপ করা, নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার নির্দেশিকা করা, নতুন সংযোজন সহ ভোটার তালিকা তৈরি করা এবং অপসারণ সহ ভোটার তালিকা আপডেট করা যদি থাকে। আর এখানে তো আমরা কর্ণাটক রাজ্য বলেছিলাম আর এগুলো বলেছিলাম। সুতরাং আজকে আমি যেটা পড়াচ্ছি যেটা পড়ালাম সেটা হচ্ছে যে মোটামুটি বলা যায় যে সেটা হচ্ছে
খুব একটু জটিল ব্যাপার আমি বলবো, যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশনটা অনেক সোজা, রাজ্য নির্বাচন কমিশনটা বেশ একটু শক্ত ব্যাপার। আর একটা হচ্ছে যে আমরা সাধারণত ফিনান্স কমিশন বা আর্থিক কমিশন করে থাকি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা রাজ্য অর্থ কমিশন বা স্টেট ফিনান্স কমিশনকে বেশি গুরুত্ব দিয়ে এখানে আলোচনা করলাম। সুতরাং সেটা যদি দেখতে হয়, সেই জন্য ভারতীয় নির্বাচন কমিশন করতে গিয়ে আমরা কেন্দ্রের কথা নিয়ে এসেছি, তেমনি আর্থিক কমিশনের কথা বলতে গিয়ে, রাজ্য আর্থিক কমিশনের কথা বলতে গিয়ে কেন্দ্রের কথা নিয়ে এসেছি। সুতরাং এই হচ্ছে বিপিএসসি ইউনিট 7 এন্ড 8 এই দুটো চ্যাপ্টারের মোটামুটি সমস্ত কিছু। পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে চেষ্টা করব করতে, দ্যাট ইজ ইউনিট 9 এন্ড 10 এই দুটো করব আমরা, এবং সেখানে আমরা লোকায়ুক্ত নিয়ে আলোচনা করব এবং আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং আজকেই এখানে এই মানে ইউনিট 7 আর 8 এর সমাপ্তি। নমস্কার।